আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ MBBS 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমি আলহামদুলিল্লাহ আমার পালমোনারি হাইপারটেনশনের লেকচার নাম্বার 1-এ এটার প্যাথোফিজিওলজি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। তো আজকে আমি ইনশাআল্লাহ এটার রেস্ট পার্টটা নিয়ে আলোচনা করব। দেখেন, তাহলে আমি বলেছি যে পালমোনারি হাইপারটেনশন এগুলো সবগুলো আমি ডেভিডসন থেকে নিয়েছি সরাসরি। তাহলে দেখেন, এই পালমোনারি হাইপারটেনশনকে আমরা বলেছি, আমরা কয়েকভাবে ক্লাসিফাই করেছিলাম। যেমন একটা ছিল যে আমাদের পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন, আর ছিল পালমোনারি ভেনাস হাইপারটেনশন, তারপরে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন সেকেন্ডারি টু লাং ডিজিজ, অ্যান্ড আরেকটা ছিল যে থ্রম্বোএম্বোলিক ফেনোমেনা। ওকে, তো আমি পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশনের প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন নিয়ে কথা বলেছি, যে এখানে যে জেনেটিক মিউটেশনটা হয়। ওকে, আচ্ছা, তো আজকে আমি কথা বলছি যে ঠিক এখান থেকে সেকেন্ডারি। ওকে, তার মানে সেকেন্ডারি পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। তাহলে পালমোনারি হাইপারটেনশনটা কোন ধরনের? ওই যে ডেভিডসনের 4টা হেডিংয়ের আর্টারিয়াল, ভেনাস, নাকি লাং কজেস, নাকি থ্রম্বোএম্বোলিক, সেটা হচ্ছে আর্টারিয়াল। ওকে, এখন এই আর্টারিয়াল হাইপারটেনশনটা কি, প্রাইমারি না সেকেন্ডারি? সেটা হলো সেকেন্ডারি। কারণ হচ্ছে এটা আপনার প্রবলেমটা লাংসে না, অন্য কোনো অর্গানে বা মেটাবলিক বা অটোইমিউন ডিজিজ, সেই ডিজিজটার কারণে আপনার এই পালমোনারি আর্টারিতে প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে এরকম সেকেন্ডারি ডিজিজ কী কী আছে? যেমন হচ্ছে কানেকটিভ টিস্যু ডিজিজ, মানে আপনার বডির বিভিন্ন জায়গায় স্পেশালি ব্লাড ভেসেলসগুলোতে কানেকটিভ টিস্যু কোলাজেন ডিপোজিট হতে থাকে, ফলে ব্লাড ভেসেলসটা কী হয়ে যায়, রিজিড হয়ে যায়, এবং এখানে ব্লাড ভেসেলস যেহেতু কানেকটিভ টিস্যুটা জমা হতে থাকে, ফলে সেটা কী হবে, ব্লাড ভেসেলসের লুমেনটা ন্যারো হয়ে যাবে, ফলে পালমোনারি হাইপারটেনশন হবে। যেমন কি সিস্টেমিক স্ক্লেরোসিস। ওকে, আপনারা জানেন এটা। তো সিস্টেমিক স্ক্লেরোসিস এটা একটা অটোইমিউন ডিজিজ, এখানে অটো অ্যান্টিবডি ফর্মেশন হয়, বিশেষ করে এই ক্ষেত্রে যেটা আমাদের সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডিগুলো, অর্থাৎ নিউক্লিয়াসের যে সেন্ট্রোমিয়ার তার এগেনস্ট অ্যান্টিবডিগুলো ফর্ম হয়, অটো অ্যান্টিবডি। এই অটো অ্যান্টিবডিগুলো কী করে, তাহলে এই যে পালমোনারি সার্কুলেশনে যখন ওরা আসে, ওরা তো অ্যান্টিবডি তো সার্কুলেশন ঘুরতে থাকে, তো যখন ওরা পালমোনারি ব্লাড ভেসেলসে আসে, ঠিক আছে, তখন ওই ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়াল সেল, স্মুথ মাসল সেলকে ওরা কী করে, অ্যাটাক করে, রিঅ্যাক্ট করলে সেখানে কি হয়, অ্যান্টিবডি যদি অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিজেন হচ্ছে এখানে আমার আর্টারিওলার, পালমোনারি আর্টারিওলার এন্ডোথেলিয়াল সেলস এবং স্মুথ মাসল সেলস। তাহলে এই দুইটার সাথে যদি রিঅ্যাক্ট করে, তাহলে এরা হলো অ্যান্টিজেন আর এটা হলো অ্যান্টিবডি, তাহলে তৈরি হবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। তাহলে তৈরি হবে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হলে নেক্সট স্টেপ কি, ক্লাসিক্যাল পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। আর কমপ্লিমেন্ট যখন অ্যাক্টিভ হয়, তখন সে কী তৈরি করে জানেন আপনারা সবাই, যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা তাহলে কী করবে, ওই যে এন্ডোথেলিয়াল সেলকে সে ইনজুট করা শুরু করবে, তাহলে হবে এন্ডোথেলিয়াল ইনজুরি, পালমোনারি আর্টারিওলটা ইনজুট হতে শুরু করবে। ফলে এন্ডোথেলিয়াল ইনজুরি হলে দেখেন এখানে 3টা পাথওয়ে শুরু হবে। একদিকে হচ্ছে এন্ডোথেলিয়াল সেল যখন ইনজুরি হয়, এন্ডোথেলিয়াল সেলের যে নর্মাল ফাংশন কী কী, যে এন্ডোথেলিয়াল সেল কন্টিনিউয়াসলি নাইট্রিক অক্সাইড সিনথেসিস করে, আপনারা জানেন, এবং এই নাইট্রিক অক্সাইডটা কী করে, পটেন্ট ভ্যাসোডাইলেটর। তাছাড়া এই এন্ডোথেলিয়াল সেলটা কন্টিনিউয়াসলি প্রোস্টাগ্ল্যান্ডিন I2 সিনথেসিস করে, এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2টাও ভ্যাসোডাইলেশন করে, অ্যাজ ওয়েল এজ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন I2 প্রিভেন্টস থ্রম্বোসিস। ওকে, ফলে সেখানে কোনো ব্লাড ক্লটিং হওয়ার চান্স থাকে না। আচ্ছা, এখন এই যে যখন এন্ডোথেলিয়াল সেল ইনজুর হবে, এই কাজগুলো আর হবে না, ফলে নাইট্রিক অক্সাইড সিনথেসিস কমে যাবে, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 সিনথেসিস কমে যাবে। ফলে নাইট্রিক অক্সাইড সিনথেসিস যেহেতু কমে যাচ্ছে, ফলে সেখানে ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যাবে, আর ভ্যাসো কনস্ট্রিকশন হলে কী হবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ওকে, তাহলে রেজিস্ট্যান্স বাড়লেই তো পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন, আর্টারিওলে কী হচ্ছে, রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। একইভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন I2টাও কমে গেছে, ভ্যাসোডাইলেশন হচ্ছে না। ওকে, থ্রম্বোসিস হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, এরপরে আরেকটা দেখেন, আপনারা জানেন যেখানে এন্ডোথেলিয়াল ইনজুরি, সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজার হয়, আর সেখানেই আমাদের মাইক্রোথ্রম্বাই ফর্মেশন হতে পারে। এখন একটা ব্লাড ভেসেলসে, একটা পালমোনারি আর্টারিওলে যদি মাইক্রোথ্রম্বাই ফর্ম হয়, দেখেন এটা হচ্ছিল আমাদের ব্লাড ভেসেলসটা, আর এখন সেখানে কি হচ্ছে, বিভিন্ন ছোটো 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 মাইক্রোথ্রম্বাই ফর্ম হচ্ছে, ফলে দেখেন রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে না, ফলে এদিক দিয়ে কি ব্লাডটা ইজিলি যেতে পারবে না, সে বেশি ফিল করবে রেজিস্ট্যান্স, ফলে সেখানে পালমোনারি হাইপারটেনশন দেখা দিচ্ছে। এখন এই সিস্টেমিক স্ক্লেরোসিসে থ্রম্বাই ফর্মেশনের চাইতেও বেশি ইম্পর্টেন্ট কোনটা দেখেন, বেশি ইম্পর্টেন্ট এবং প্রিডমিনেন্টে এই পাথওয়েটা হয়। কি পাথওয়েটা একটু লক্ষ্য করেন, যে যখন এই এন্ডোথেলিয়াল ইনজুরিটা হয়, তখন এন্ডোথেলিয়াল ইনজুরি হলে তখন আমরা জানি কি হয়, এন্ডোথেলিয়াল সেলের মধ্যে সিলেক্টিন, ইন্টেগ্রিন, মানে এসব ইনফ্লামেটরি যে মলিকিউলগুলো, অ্যাট্রাক্টেন্ট মলিকিউলগুলো এক্সপোজ হওয়া শুরু করে। তাহলে এন্ডোথেলিয়াল সেলে যখন এই ধরনের মলিকিউলগুলো এক্সপোজ হওয়া শুরু করবে, সিলেক্টিন, ইন্টেগ্রিন,
ফলে কি হবে দেখেন এগুলো এতক্ষণ ছিল না, এখন ওরা আপ রেগুলেট হয়েছে। ফলে এই যে ব্লাডের মধ্যে যখন প্লেটলেটগুলো যাচ্ছিল, হ্যাঁ, তারপরে মনোসাইটগুলো যাচ্ছিল, নিউট্রোফিলগুলো যাচ্ছিল, ওরা সবাই অ্যাট্রাক্ট হয়ে এন্ডোথেলিয়াল সেলের সাথে বাইন্ড করবে। ওই যে ইনফ্লামেশন আমরা পড়েছি যেটা বাইন্ড করবে, করে করে ডায়াবেটিস হয়ে পালমোনারি আর্টারিওলের নিচে চলে আসবে। মানে এটা ছিল আর্টারিওলের লুমেন, এটা লুমেন, আর ওরা তখন নিচে চলে আসবে। এটাকে আমরা বলি যে ইন্টিমা, হ্যাঁ, টিউনিকা ইন্টিমা বলি। আচ্ছা, তো এই টিউনিকা ইন্টিমাতে তাহলে কে চলে আসছে টিউনিকা ইন্টিমাতে? এখন মনোসাইট এবং নিউট্রোফিল চলে আসছে। তাহলে ওরা যখন টিউনিকা ইন্টিমাতে আসবে তো ক্রনিক্যালি একটা ইনফ্লামেশন হচ্ছে পালমোনারি আর্টারিওলে। ফলে ক্রনিক ইনফ্লামেশনে ম্যাক্রোফেজ কি রিলিজ করে? ম্যাক্রোফেজ মনোসাইট যখন টিউনিকা ইন্টিমাতে আসে তখন তার নাম চেঞ্জ করে আমরা বলি কি ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ তখন ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা রিলিজ করে। আর এই ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটাটা কী করে? এন্ডোথেলিয়াল সেল এবং স্মুথ মাসেল সেলের মাইটোটিক প্রলিফারেশন বাড়িয়ে দেয়। ফলে তারা প্রলিফারেট করতে থাকে। এখন আপনি বলেন যদি একটা ব্লাড ভেসেলসের, মনে করেন এটা ছিল পালমোনারি আর্টারিওল, আর এখানে ছিল তার এই যে এন্ডোথেলিয়াল সেলগুলো, আর তার ঠিক নিচে হচ্ছে স্মুথ মাসেল সেলগুলো। ওকে, এখন এই যে এখানে মনোসাইট এবং নিউট্রোফিল ওরা এখানে ডিপোজিট হয়েছে এই জায়গায় টিউনিকা ইন্টিমাতে, এবং কন্টিনিউয়াসলি ওরা কী রিলিজ করছে? এই সেলগুলোর উপরে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। তাহলে কি বললাম, তখন এই স্মুথ মাসেল সেলগুলো কন্টিনিউয়াসলি প্রলিফারেশন করা শুরু করবে। প্রলিফারেশন করতেছে কোন দিকে দেখেন? ফলে ওরা এই ভেসেলের লুমেনের দিকে একটা প্রেশার দিচ্ছে না, মানে এক্সটার্নাল ফোর্স দিচ্ছে, হ্যাঁ, এই প্রেশারটা দিচ্ছে। আবার তার সাথে এন্ডোথেলিয়াল সেলেরও প্রলিফারেশন হচ্ছে। তাহলে দেখেন আলটিমেটলি এই যে এরকম প্রলিফারেশন হচ্ছে, তাহলে এই যে লুমেনটা পালমোনারি আর্টারিওলের, এই লুমেনটা এখন কি হয়ে যাচ্ছে? ন্যারো হয়ে যাচ্ছে। তাহলে এই লুমেনটা যখন ন্যারো হবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে, ব্লাডটা ইজিলি সামনের দিকে যেতে পারবে না, ফলে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন দেখা দিচ্ছে। ওকে, তাহলে এইটা ছিল কীভাবে সিস্টেমিক স্ক্লেরোসিসে আমাদের পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশনটা হয়। আচ্ছা, ওকে, ক্লিয়ার। এখন আমরা আসি যে পালমোনারি হাইপারটেনশন ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। খুবই ইন্টারেস্টিং। দেখেন পোর্টাল হাইপারটেনশন একটা চেঞ্জ হয় আমাদের বডিতে, সেটা কি হাইপার ডাইনামিক সার্কুলেশন। এটা নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সটে একটা টিউটোরিয়াল তৈরি করবো, তখন আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আপাতত আমরা এটা জেনে রাখি যে পোর্টাল হাইপারটেনশনে আমাদের হাইপার ডাইনামিক সার্কুলেশন মানে কি? দেখেন হাইপার ডাইনামিক সার্কুলেশন মানে হলো আপনার কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। তাহলে কার্ডিয়াক আউটপুট যদি বেড়ে যায়, হ্যাঁ, পোর্টাল হাইপারটেনশনের কারণে, তাহলে দেখেন কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়া মানে কি? রাইট ভেন্ট্রিকলও বেশি ব্লাড লাংসে পাঠাচ্ছে, আবার লেফট ভেন্ট্রিকলও বেশি ব্লাড আপনার বডিতে পাঠাচ্ছে। তার মানে হাইপারডাইনামিক সার্কুলেশনে আপনার লাংসে বেশি ব্লাড যাচ্ছে। এখন আপনি বলেন তো, যদি দেখেন এটা যদি পালমোনারি ক্যাপিলারি হয়, এখন এদিক দিয়ে এতক্ষণ যেহেতু মনে করেন 20 ml ব্লাড, একটু আমরা বুঝি 20 ml ব্লাড যেত, এখন যাচ্ছে খুব বেশি ব্লাড যাচ্ছে, কিন্তু পালমোনারি আর্টারিওলটা তো ওয়াইড হয় নাই, হ্যাঁ, কিন্তু ব্লাড এখন যাচ্ছে 40 ml, মনে করেন 40 ml। তাহলে রাস্তায় একই, কিন্তু অ্যামাউন্টটা বেশি যাচ্ছে। ফলে এখানে একটা টার্বুলেন্স তৈরি হবে না, ব্লাডটা ঘূর্ণিপাকের মতো যাবে, রেগুলার ফ্লো হবে না। তাহলে যখনই এরকম ব্লাডের মধ্যে একটা টার্বুলেন্স তৈরি হবে পালমোনারি আর্টারিওলের মধ্যে, পালমোনারি ক্যাপিলারিতে, তখনই কি হবে? এখানে আমাদের একটা এখানে যে এন্ডোথেলিয়াল সেলগুলো আছে, ওই এন্ডোথেলিয়াল সেলের শিয়ার স্ট্রেচ, আপনারা গাইডনে ফার্স্ট ইয়ারে পড়ে এসছেন, একটা টার্ম আছে, সেটাকে আমরা বলি শিয়ার স্ট্রেস। ওকে, এই শিয়ার স্ট্রেস মানে কি? দেখেন আমি একটু কথা বলি এটা নিয়ে। মনে করেন এটা ছিল আমাদের লুমেন, হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল সেলগুলো, এখন এদিক দিয়ে যখন ব্লাডটা তার একটা লিনিয়ার, আমাদের বডিতে ব্লাডটা কিন্তু একটা লিনিয়ার ফ্লোতে যায়, আপনারা জানেন সবাই, রেগুলারলি যায়। এই রেগুলারলি গেলে এই যে ব্লাডটা যাচ্ছে, তাহলে এই এন্ডোথেলিয়াল সেলের উপরে ও একটা ফ্রিকশন, মানে এটাকে আমরা বাংলায় বলি যে এই সান্দ্রতা বা ভিসকোসিটি, এই যে এন্ডোথেলিয়াল সেলের উপর একটা সে শিয়ার করে একটা ফ্রিকশন করে যাচ্ছে স্মুথলি। এই ফ্রিকশনটার কারণেই এন্ডোথেলিয়াল সেল স্টিমুলেটেড হয়, এবং সে কন্টিনিউয়াসলি এন্ডোথেলিয়াল সেলটা কি রিলিজ করে? সে ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 সিনথেসিস করে, নাইট্রিক অক্সাইড সিনথেসিস করে। তাহলে দেখেন এই দোনোটাই হচ্ছে কি ধরনের? ভ্যাসো ডাইলেটরি,
এই দুটোটা কী ধরনের সাবস্টেন্স? ভ্যাসোডাইলেটরি সাবস্টেন্স। তাহলে যদি এই শিয়ার স্ট্রেসটা এখন রেগুলার নাই, ওই যে বললাম, তাহলে এখন আমি কি বললাম, হাইপারডাইনামিক সার্কুলেশন, এখানে বেশি বেশি ব্লাড যাচ্ছে, ফলে এখানে একটা টার্বুলেন্স তৈরি হবে। তাহলে টার্বুলেন্স হলে এতক্ষণ যে এর একটা রেগুলার শিয়ার স্ট্রেস ছিল, এই শিয়ার স্ট্রেসটা এখন থাকবে না, ফলে এন্ডোথেলিয়ালের ফাংশনটা অল্টার্ড হয়ে যাবে, ফলে তারা আর এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং NO সিনথেসিস করবে না, ফলে তখন এখানে ভ্যাসো কনস্ট্রিকশন দেখা দিবে, ব্লাড ভেসেলসটা ন্যারো হয়ে যাবে। ফলে দেখেন লুমেনটা যদি ন্যারো হয়ে যায়, রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আর রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে হবে পালমোনারি হাইপার টেনশন। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের পোর্টাল হাইপার টেনশনের মেইন কজটা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসি যে আমাদের HIV ইনফেকশনও পালমোনারি হাইপার টেনশন হয়। এখানে আপনাদের জাস্ট একটা ইনফরমেশন লাগবে যে HIVর যে প্রোটিন আছে কিছু, যেমন GP120, মানে এটা হচ্ছে তার যে আউটার কাভারিংয়ের প্রোটিন, এবং NEF প্রোটিন, এনভেলাপ প্রোটিন, TET প্রোটিন, এগুলো হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল সেল, স্পেশালি পালমোনারি ক্যাপিলারির বা পালমোনারি আর্টারিওলের এন্ডোথেলিয়াল সেলের প্রতি ওরা টক্সিক। ফলে ওরা যখন এই যে সার্কুলেশনের মধ্যে যখন এই প্রোটিনগুলো ঘোরাঘুরি করছে, তাহলে ওরা যখন এই যে এন্ডোথেলিয়াল সেলের কন্ট্যাক্টে আসবে, তখন ওরা এন্ডোথেলিয়াল সেলটাকে কী করবে? ইনজুর করবে। তো এন্ডোথেলিয়াল সেলকে ইনজুর করলেই অলরেডি আমি একটু আগে বললাম এন্ডোথেলিয়াল ফাংশন অল্টারেশন হয়ে যাবে, অ্যানোসিনথেসিস কমে যাবে, মাইক্রোথ্রম্বাই ফর্মেশন হবে। এবং একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, HIV ইনফেকশনে পালমোনারি সার্কুলেশনে রিক্যানালাইজড থ্রম্বোসিস হয়। মানে হলো এই যে দেখেন, এটা যদি পালমোনারি আর্টারিয়াল হয়, এখানে একটা থ্রম্বোসিস হবে, থ্রম্বোসিস হয়ে প্রায় ব্লক করে দিবে, আবার রিক্যানালাইজড, হ্যাঁ, আবার তার ঠিক মাঝখানে একটা পথ তৈরি হয়ে যাবে, এই যে পথ তৈরি হয়ে গেছে, আবার এই তখন এই ছিদ্রটা দিয়ে ব্লাড আবার যাবে, কিন্তু অল্প রিক্যানালাইজড। ঠিক আছে, এই কথাটা, তাহলে এটা আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে ভেরিয়াস ড্রাগ এবং টক্সিন, কিছু স্পেশালাইজড ড্রাগ এবং টক্সিন আছে, ওরাও আমাদের এন্ডোথেলিয়াল সেলকে ইনজুর করে, ঠিক একইভাবে মেকানিজমটা। তারপরে আমি আর বলছি না, একই জিনিস বারবার। এবার আমরা চলে আসি যে কনজেনিটাল সিস্টেমিক টু পালমোনারি শান্ট, মানে হচ্ছে আপনি কথা দেখে বুঝতে পারছেন যে আপনার সিস্টেমিক সার্কুলেশনের ব্লাডটা চলে আসছে কোথায়? পালমোনারি সার্কুলেশনে। আপনারা সবাই জানেন যে নর্মালি রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকলে যাবে, সেখান থেকে পালমোনারি ট্রাঙ্ক হয়ে পালমোনারি আর্টারি হয়ে যাবে কোথায়? লাংসে। লাংস থেকে অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেইন হয়ে সে লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে ডিস্ট্রিবিউট হয়। এখন শান্টের ক্ষেত্রে কি দেখেন, এই যে এটা রবিনসের একটা পোর্শন দেখেন, রবিনসে লেফট টু রাইট শান্ট। তাহলে পালমোনারি হাইপারটেনশন কখন হয়? রাইট টু লেফট না, লেফট টু রাইট শান্টে হয়। তাহলে লেফট টু রাইট শান্টের ক্ষেত্রে কি হবে, একটা জিনিস বুঝেন যে লেফট টু রাইট শান্ট যেমন কি সবচেয়ে কমন লেফট টু রাইট শান্ট হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। তো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে কি হয়, লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে সেপ্টামটা ছিদ্র থাকে, ফোরামেন থাকে, ফলে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। কেন? আমরা জানি লেফট ভেন্ট্রিকলে প্রেশার বেশি, ফলে যখনই ও এখানে কোনো ছিদ্র পথ পাবে তখন সে অধিক প্রেশার থেকে নিম্ন প্রেশারে চলে আসবে। ফলে এখানে যখন চলে আসে, আপনি বলেন তো লেফট ভেন্ট্রিকলের ব্লাডটাও কে পেয়ে যাচ্ছে? রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকল যদি ব্লাড বেশি পেয়ে যায়, সে এই বেশি ব্লাডটা পালমোনারি ট্রাঙ্ক হয়ে পালমোনারি আর্টারি করে কোথায় পাঠিয়ে দিবে? পালমোনারি সার্কুলেশনে, এই যে পালমোনারি সার্কুলেশনে। তাহলে একই ব্যাখ্যা, একটু আগে যেটা বললাম, ও এই পথটা নো চেঞ্জ, বাট এখন বেশি ব্লাড আসছে ডিউ টু লেফট টু রাইট শান্ট। ফলে এই বেশি ব্লাড যদি একটা একই রাস্তায় আসে, বেশি মানুষ একটা রাস্তা দিয়ে যেতে যাচ্ছে, ফলে সেখানে প্রেশার বেড়ে যাবে, এটাকে আমরা বলি পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। ওকে, একইভাবে হচ্ছে যে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, মানে এখানে একটা ডাক থাকে, আপনারা জানেন, ডিউরিং ডেভেলপমেন্ট, বাট এটা আফটার বার্থ ক্লোজ হয়ে যায়। কোনো কারণে যদি এটা ক্লোজ না হয়, তখন এখানে একটা যে পথ থেকে গেছে এই জায়গাটাতে, ফলে আপনি বলেন তো আফটার বার্থ এখানে আমাদের প্রেশারটা বেশি হয়ে যায় না? কোথায়? আফটার বার্থ যেটা হয়, আমাদের এই অ্যাওর্টাতে প্রেশার বেশি থাকে, আর এই পালমোনারি আর্টারিতে প্রেশার কম থাকে। ফলে কি হবে, যেহেতু এখানে প্রেশার বেশি, এখানে কম, এবং এখানে একটা রাস্তা টানেল ওপেন্ড, ফলে কি হবে, এই ব্লাডটা এদিক দিয়ে লেফট ভেন্ট্রিকল থেকে বের হয়ে যাওয়ার সময় কি রে, এখানে তো অল্প প্রেশারে চলে যেতে পারছে, সে এদিক দিয়ে না যেয়ে এখানে চলে আসা শুরু করবে। তাহলে বেশি ব্লাড এখন পালমোনারি আর্টারিতে চলে আসতেছে অ্যাওর্টা থেকে, ফলে এই বেশি ব্লাডটা আবার পালমোনারি সার্কুলেশনে যাবে। তাহলে পালমোনারি সার্কুলেশনে যখন এই বেশি ব্লাডটা যাচ্ছে, ফলে এখানে প্রেশার বেড়ে যাবে, শেষ। তাহলে দেখেন লেফট টু রাইট শান্টে আপনার এই হচ্ছে পালমোনারি হাইপারটেনশনটা দেখা দিচ্ছে। বোঝা গেল? তাহলে একটু বুঝেন হার্ট রিলেটেড এই কজটা আপনার কোন ধরনের পালমোনারি হাইপারটেনশন করতেছে, পালমোনারি আর্টারিয়াল না পালমোনারি ভেনাস? পালমোনারি আর্টারিয়াল, কারণ হচ্ছে
আলটিমেটলি বেশি বেশি ব্লাড পালমোনারি ট্রাঙ্ক পালমোনারি আর্টারি হয়ে পালমোনারি আর্টারিওলে যাচ্ছে, ফলে এখানে প্রেশারটা বেড়ে যাচ্ছে। বুঝেন, মানে প্রবলেমটা হচ্ছে ক্যাপিলারির আগে, ওই কারণে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন কেন হচ্ছে, প্রবলেমটা হচ্ছে উইদিন হার্ট, ভিএসডি অথবা প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। এটা কেন বলছি একটু পরে বুঝবেন। দেখেন, এখন আসেন আমরা পালমোনারি ভেনাস হাইপারটেনশনে আসবো। মানে এখন হচ্ছে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হবে পালমোনারি ক্যাপিলারি, এতক্ষণ যা বলছি সব ছিল পালমোনারি ক্যাপিলারির বাম পাশে আর্টারিওলে, হ্যাঁ, ওই কারণে বলছি পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। এখন যা বলবো সব বলবো এখান থেকে, মানে পালমোনারি ক্যাপিলারি এবং পালমোনারি ভেইনে, এই জায়গায় প্রবলেমগুলো হবে, হাইপারটেনশনটা এখন এই জায়গায় হবে। আচ্ছা দেখেন তাহলে কী কী, এক নম্বরে হচ্ছে ডিউ টু হার্ট, যেমন লেফট সাইডেড হার্ট ডিজিজ, ঠিক আছে, এবং হচ্ছে পালমোনারি ভেনো অক্লুসিভ এবং পালমোনারি ক্যাপিলারি হেমানজিওমা। দেখেন আইদার ক্যাপিলারিতে অথবা ভেইনেই প্রবলেম। তাহলে কী কী দেখেন, লেফট সাইডেড হার্ট ডিজিজ, এটা ডেভিডসনের বক্স। লেফট সাইডেড হার্ট ডিজিজ কী কী আছে দেখেন, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল লিগারজিরেশন, অ্যাট্রিয়াল স্টেনোসিস, অ্যাট্রিয়াল লিগারজিরেশন, লেফট হার্ট ফেলিওর। এখন দেখেন সবগুলো হচ্ছে আপনার এই লেফট হার্টে প্রবলেম। তাহলে আপনি বলেন লেফট হার্ট প্রবলেম মানে কি, লেফট হার্ট থেকে ব্লাড সহজে বের হতে পারছে না, মানে এই যে অ্যাওটা দিয়ে ব্লাডটা সহজে বের হতে পারছে না, তার মানে আলটিমেটলি আপনার এই লেফট হার্টে এখন কি হচ্ছে বলেন তো, ব্লাড কনজেশন হচ্ছে, ব্লাড অ্যাকিউমুলেশন হয়ে যাচ্ছে সহজ ভাষায়। তার মানে আপনার লেফট হার্টে ব্লাড জমে আছে। তাহলে লেফট হার্টে যদি ব্লাডটা জমে থাকে, তাহলে আপনি বলেন তো লাংস থেকে পালমোনারি ভেইন হয়ে ব্লাডটা কি লেফট হার্টে আসতে পারতেছে না, কারণ জায়গা দেওয়ার মতো জায়গা নাই। ফলে এই ব্লাডটা যেহেতু লাংস থেকে আসতে পারতেছে না হার্টে, ফলে এই যে লাংসের মধ্যে ব্লাডটা এখন জমে যাচ্ছে না, লাংসের মধ্যে ব্লাডটা জমে যাচ্ছে না, তাহলে জমাটা শুরু হবে কোথায়, আপনি এটা দেখেন, এই যে তাহলে এদিক দিয়ে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড আসে আর পালমোনারি ভেইন হয়ে লেফট অ্যাট্রিয়ামে ব্লাডটা যায়। তাহলে ব্লাড আসার রাস্তাটা ক্লিয়ার, কিন্তু এই রাস্তাটা এখন ব্লক হয়ে আছে ডিউ টু হার্ট প্রবলেম। ফলে প্রেশারটা এখানে বেড়ে যাবে, এখানে প্রেশারটা রাইজ করবে, এই কারণে এটাকে আমরা বলছি পালমোনারি ভেনাস হাইপারটেনশন। আলটিমেটলি পরে কিন্তু আবার প্রেশারটা এখানেও বেড়ে যায়, এটা আমাদের এখন দরকার নেই, পরে কিন্তু আলটিমেটলি এখানে বাড়ে। এখন আপাতত জেনে রাখেন প্রেশারটার অনসেট কোথায়, পালমোনারি ভেইনে, এই কারণে আমরাকে বলি পালমোনারি ভেনাস হাইপারটেনশন ডিউ টু হার্ট ডিজিজ। ওকে, তাহলে এইটা আপনার বুঝেন। তাহলে দেখেন প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস এবং হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন হয়েছে, আর লেফট সাইডেড হার্ট ডিজিজে পালমোনারি ভেনাস হাইপারটেনশন হচ্ছে। মজার বিষয় না অনেক, এইটাই। আচ্ছা তাহলে আমরা সব কিছু একটু কোরিলেট করার চেষ্টা করব। আচ্ছা এখন আমরা আরেকটা দেখি পালমোনারি ভেনো অক্লুসিভ, মানে কি এটা আসলে ঠিক আগের মেকানিজমটাই, মানে যখন আমাদের কি হয়, পালমোনারি ভেইনিউলে একইভাবে পালমোনারি আর্টারিউলে যেভাবে হয়েছিল এতক্ষণ, এখন যদি পালমোনারি ভেইনিউলে এরকম জেনেটিকলি অথবা অন্য কোনো কারণে পালমোনারি ভেইনিউলের মধ্যেও তো কী থাকে, এন্ডোথেলিয়াল সেল থাকে, এই এন্ডোথেলিয়াল সেলগুলো যদি হাইপার প্রলিফারেশন করে বা আরও বেশি বেশি প্রলিফারেশন করা শুরু করে, তাহলে এই যে ভেইনিউলের যে লুমেনটা ছিল, এই লুমেনটা এখন ন্যারো হয়ে গেছে না, ন্যারো হয়ে গেছে, ফলে ব্লাড এদিক থেকে আসছে ঠিকই, কিন্তু ভেইন দিয়ে সামনে যেতে পারতেছে না, ফলে এখানের মধ্যে প্রেশারটা বেড়ে যাচ্ছে, ফলে পালমোনারি ভেনাস হাইপারটেনশন, এটাকে বলি পালমোনারি ভেনো অক্লুসিভ ডিজিজ, ভেইনটা অক্লুশন হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, কেমন। তাহলে এই বিষয়টা আমরা একটু জানলাম। আরেকটা হচ্ছে কি পালমোনারি ক্যাপিলারি হিমানজিওমা। পালমোনারি ক্যাপিলারি হিমানজিওমার প্রবলেমটা কি, হিমানজিওমা মানে আপনারা জানেন যে অ্যাবনর্মাল বা বিনাইন প্রলিফারেশন অফ ক্যাপিলারি। এখন আপনি একটা দেখেন সব কিছু একটা রেগুলার ওয়েতে তৈরি হতে হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ক্যাপিলারি যখন তৈরি করেন, তিনি খুব ওরিয়েন্টেড ওয়েতেই তৈরি করেন, মানে কি এখানে এই সুন্দর করে ক্যাপিলারিটা এইভাবে থাকে। হেমানজিওমাতে হয় কি হ্যাপহেজার্ডলি এখানে আবার আরেকটা ক্যাপিলারি তৈরি হচ্ছে, এখানে আরেকটা ক্যাপিলারি তৈরি হচ্ছে, এখানে আরেকটা ক্যাপিলারি তৈরি হচ্ছে, ফলে মানে ক্যাপিলারির আপনার দেখেন একটা ক্যাপিলারির লুমেনটা ওকে, লুমেনটা ভালো, কিন্তু এই লুমেনটা রেগুলার ওয়েতে না গিয়ে সে একবার এদিকে আবার এদিকে মানে দেখেন, ফলে আলটিমেটলি একটা রাস্তা যত বেশি আঁকা বাঁকা থাকবে, ওই রাস্তাটাকে আপনি বাস কি স্পিডে যেতে পারে, আমরা যখন রাঙামাটিতে যাই স্পিডে যেতে পারে না, ব্রেক দিয়ে আস্তে আস্তে রেগুলেটেড অনেক আস্তে আস্তে যেতে হয় ব্লাডটা। তাহলে দেখেন পালমোনারি হেমানজিওমা, ক্যাপিলারি হেমানজিওমাতে যেটা হয়, ক্যাপিলারি লুমেনটা প্যাটেন্ট আছে, বাট ইরেগুলার হওয়াতে, আঁকা বাঁকা হওয়াতে ব্লাডটা এদিক দিয়ে স্পিডে যেতে পারে না এবং তাকে ব্রেক দিয়ে যেতে হয়, ফলে আলটিমেটলি এখানে একটা কনজেশনের মতো হয়ে যায়, ফলে এখানে কি হয় পালমোনারি হাইপারটেনশনটা বেড়ে যায়। এখন আরেকটা মজার বিষয় হলো ক্যাপিলারি হিমানজিওমাতে ক্যাপিলারি প্রলিফারেশনের সাথে আরেকটা জিনিস হয়, সেটা হলো ভেনাস ফাইব্রাস থিকেনিং, মানে হলো এই যে ভেইন যেটা আছে এখানে, এই ভেইনটার মধ্যে ফাইব্রোসিস হয়ে ভেইনটা
রিজিড হয়ে যায়। নর্মালি ভেইনটা যখন ইলাস্টিক থাকে, এদিকে যখন ব্লাড একটু বেশি আসে সে একটু ডাইলেট হয়ে জায়গা করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু এখানে ভেনাস ফাইব্রাস থিকেনিং হয়ে গেছে, ভেইনটাও আর ডাইলেশন করতে পারতেছে না, রিজিড হয়ে গেছে। এই কারণে ক্যাপিলারি হেমানজিওমাটাকে আর্টারিয়ালের আন্ডারে না রেখে কার আন্ডারে রেখেছে? ভেনাসের আন্ডারে রেখেছে, কারণ এখানে সিমুলটেনিয়াস ভেনাস ফাইব্রাস থিকেনিং হয়, আলটিমেটলি হাইপারটেনশন হচ্ছে পালমোনারি সার্কুলেশনে।